বন্ধুরা, কল্পনা করুন একটা ছোট্ট মেয়ে, মাত্র ৪ বছর বয়স, চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার খেরিহর গ্রামে চিতোষী পশ্চিম ইউনিয়নের একটা খেলার মাঠের পাশে। তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬। বাংলাদেশে নির্বাচনের ঠিক ৩ দিন পর সে খেলতে গিয়েছিল। ৪ জন ছেলে, বয়স মাত্র ১০ থেকে ১২, তাকে জোর করে নিয়ে যায়। ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। মা মামলা করেন শাহারাস্তি থানায়। ৪ শিশু অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এটা শুধু একটা ঘটনা নয়, এটা শুরু মাত্র। ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন হয় এবং বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে জয়লাভ করে। তারিক রহমান ২টি আসনেই জয়ী হয়। দেশে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে, কিন্তু নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন প্রান্তে শিশু ধর্ষণ, হত্যা আর চাঁদাবাজির ঘটনা বেড়ে চলেছে। মানবাধিকার সংস্থা MSF এর ফেব্রুয়ারি ২০২৬ প্রতিবেদন বলছে, সারা দেশে ৩৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ১২টি গণধর্ষণ আর ৫টি ধর্ষণের পর হত্যা হয়েছে। এসবে শিশু ও কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। আইন ও সালিশ কেন্দ্র, ইউনিসেফ, বাংলাদেশ মহিলা পরিষদ সবাই সতর্ক করেছে, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অপরাধীরা যেন নিরাপদ। আর যেখানে রাজনৈতিক ইস্যুতে নারী অধিকার কর্মীরা রাস্তায় নেমে পড়েন, সেখানে এই শিশুদের কান্নায় কেউ কি সাড়া দিচ্ছেন? আজ এই ভিডিওতে আমরা খুলে দেখব প্রতিটি ঘটনার নাম, তারিখ, স্থান, বিস্তারিত তথ্য এবং কেন এমন হচ্ছে, এর পিছনে কে দায়ী, আর বাংলাদেশ কি চিরকাল এভাবেই চলবে নাকি? এইসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরপরই মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর প্রতিবেদন অনুসারে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৫৩টি। এর মধ্যে ধর্ষণ ৩৩টি, গণধর্ষণ ১২টি আর ধর্ষণের পর হত্যা ঠিক ৫টি। এই ৫টি হত্যার মধ্যে ২টি ঘটনা এখন সবচেয়ে আলোচিত। প্রথম, ঢাকা মহানগরীর রামপুরা থানার হাতিরঝিল এলাকা, পশ্চিম উলন। একটা নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটে জমা পানিতে ভাসছিল ৬ বছরের শিশু তাহেদি আক্তার জান্নাতের লাশ। তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত। পরিবারের অভিযোগ, গণধর্ষণের পর পৈশাচিকভাবে হত্যা। স্থানীয়রা বলছেন অভিযুক্তরা প্রভাবশালী, ধনী, তাই পুলিশ প্রথমে ঘটনাটাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছে। স্থানীয়রা হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করে এবং #উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। দ্বিতীয়, নরসিংদী জেলার মাধবদী উপজেলা, ১৫ বছরের কিশোরী আমেনা আক্তার ২ সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হয়। সালিশে মীমাংসা করা হয়েছিল, কিন্তু পরিবার যখন আবার বিচার চাইল, ২৬ ফেব্রুয়ারি রাতে বাবার সামনে থেকে তুলে নেওয়া হয় মেয়েকে। তারপর পরদিন সকালে সরিষা খেতে লাশ পাওয়া যায় সেই বাচ্চা মেয়ের। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। ধর্ষণের চিহ্নও পাওয়া গেছে। প্রধান অভিযুক্ত স্থানীয় বখাতে নুরা সহ ৫ জন গ্রেপ্তার হয়েছে। একজন সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ, যিনি ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খেরিহর গ্রামে ৪ বছরের এক শিশুকে খেলার মাঠ থেকে নিয়ে ধর্ষণ করা হয়। ১৫ ফেব্রুয়ারির ঘটনা এটা। ৪ জন শিশু অভিযুক্ত ছিল এই ঘটনায়, যাদের বয়স ১০ থেকে ১২। তারা গ্রেপ্তারও হয়েছে, আবার জুভেনাইল কোর্টে জামিনও পেয়ে গেছে। এই ঘটনাগুলোর মধ্যে একটা সাধারণ ধরন, প্রভাবশালীদের ছত্রছায়া, রাজনৈতিক আশ্রয় আর বিচারের দাবিতে যখন কিছু করা হয়, তখন শুরু হয় প্রতিশোধের নামে হত্যা। কিন্তু প্রশ্নটা এখানেই, যেখানে নারী অধিকারের দাবিতে রাস্তায় নামেন অনেকে, রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হন, সেখানে এই শিশুদের কান্নায় কেন নীরবতা? এই নীরবতার পেছনে কি লুকিয়ে আছে? চলুন একটু গভীরে যাই। নির্বাচনের পর প্রথম সপ্তাহে বিভিন্ন জেলায় চাঁদাবাজির অভিযোগ বেড়েছে প্রায় ৪০০%। ঢাকা মহানগর পুলিশের একটি অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু ঢাকা শহরেই ১৮৭টি চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তরা স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের পুরনো ক্যাডার, যারা নির্বাচনের পর নতুন সরকারের ছত্রছায়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে। একটা উদাহরণ দেই। গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দক্ষিণ কাওলা এলাকা, স্থানীয় একজন গার্মেন্টস মালিক, নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, তার কারখানায় ২২ ফেব্রুয়ারি রাতে ১৫ থেকে ২০ জন যুবক এসে চাঁদা দাবি করে। তাদের দাবি ৫ লাখ টাকা। কারণ নতুন সরকার এসেছে, এখন আমাদের সময়। রফিকুল না দিতে চাইলে তার ১৪ বছরের মেয়েকে অপহরণের হুমকি দেয়। পরদিন সকালে পুলিশে অভিযোগ করেন, কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় বিএনপির একজন নেতার ছেলে। ফলে মামলা এখনো গ্রহণ করা হয়নি। এই ধরনের ঘটনা এখন দেশের প্রায় প্রতিটি জেলায়, নাটোর, রাজশাহী, খুলনা,
চট্টগ্রাম, সিলেট সব জায়গায় একই ছবি। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয়ে অপরাধীরা যেন হয়ে উঠেছে খোলা আকাশের বাজ পাখি, যেন তারা সকলের ধরাছোঁয়ার বাহিরে। এবার আসি নারী অধিকার সংগঠনগুলোর ভূমিকায়। বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, নারী পক্ষ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, এই সংগঠনগুলো গত কয়েক বছরে রাজনৈতিক ইস্যুতে খুবই সোচ্চার। যেমন 2024 সালের জুলাই থেকে আগস্টের ছাত্র আন্দোলনে, 2025 সালের নির্বাচনী সহিংসতায়, বিভিন্ন সময়ে ধর্মীয় উগ্রবাদ বিরোধী আন্দোলনে এরা রাস্তায় নেমেছে, বক্তব্য দিয়েছে, প্রেস কনফারেন্স করেছে। কিন্তু ফেব্রুয়ারি 2026-এর এই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোতে কোনো বড় ধরনের প্রতিবাদ, কোনো রাস্তায় নামা, কোনো জাতীয় পর্যায়ের বিবৃতি প্রায় দেখা যায়নি। কেন তারা এখন চুপ? এখানে দুটি প্রধান কারণ উঠে আসছে। প্রথম, অনেক সংগঠনের নেতৃত্ব এখনও পুরনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। নতুন সরকারের সময়ে তারা হয়তো সতর্ক অবস্থান নিচ্ছেন। দ্বিতীয়, এই ঘটনাগুলোতে অভিযুক্তদের মধ্যে বিভিন্ন দলের লোকজন মিশে আছে। ফলে একটা দলকে টার্গেট করলে অন্য দলের সমর্থকরা চুপ করে যান, আর সবাই চুপ থাকলে নীরবতাই জয়ী হয়। তাহলে কি বাংলাদেশ চিরকাল এভাবেই চলবে, নাকি আরেকটা পরিবর্তনের ঝড় আসছে? এই প্রশ্নটা আজ সারা বাংলাদেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। 2024 সালের জুলাই থেকে আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার পতন, তারপর 2025-এর অন্তর্বর্তী সরকার, আর 12 ফেব্রুয়ারি 2026-এর 13তম জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি জামায়াত ঐক্যফ্রন্টের বিপুল জয় এবং তারেক রহমান 2টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশবাসী আশা করেছিল এবার হয়তো পরিবর্তন আসবে, অপরাধ কমবে, নিরাপত্তা ফিরবে, বিশেষ করে শিশু ও নারীদের জন্য। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। নির্বাচনের পর মাত্র 17 দিনের মাথায় পুলিশ সদর দপ্তরের অপরাধ পর্যালোচনা রিপোর্ট অনুসারে শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে 187%, চাঁদাবাজির অভিযোগ 412%, আর প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হচ্ছে মাত্র 9%। কেন এরকমটা কেন হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে? কারণটা খুব সহজ। পুরনো রাজনৈতিক কাঠামো এখনো অটুট। স্থানীয় পর্যায়ের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ওয়ার্ড কাউন্সিলর যারা আগে আওয়ামী লীগ করতেন, এখন অনেকেই বিএনপি বা জামায়াতের ছত্রছায়ায় চলে গেছেন। একই লোক, একই নেটওয়ার্ক, শুধু পতাকা বদলেছে। সহজে বোঝার জন্য একটুখানি উদাহরণ দেই। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ইউনিয়ন, 19 ফেব্রুয়ারি 2026। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ মিয়া, যিনি আগে আওয়ামী লীগের ছিলেন, এখন নতুন সরকারের সমর্থক। তার ছেলে আর 3 সহযোগী 11 বছরের একটি বালিকাকে গ্রামের পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরিবার মামলা করতে গেলে ইউপি চেয়ারম্যান বলেন, এখন নতুন সরকার, ঝামেলা করলে তোমাদেরই সমস্যা হবে। মামলা হয়েছে ঠিকই, কিন্তু অভিযুক্ত 4 জনই এখনো জামিনে। আরেকটা ঘটনা, সিলেটের বিশ্বনাথ উপজেলার 10 ঘর গ্রামের 23 ফেব্রুয়ারি 7 বছরের এক শিশুকে বাড়ির পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করা হয় এবং তাকে হত্যা করা হয়। প্রধান অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতার ভাগ্নে। পুলিশ প্রথমে বলেছে অপহরণ করে হত্যা, ধর্ষণের কথা চেপে গেছে। পরে ময়নাতদন্তে ধর্ষণ প্রমাণিত হয়। কিন্তু অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি। তারা এখনো দিব্যি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এইসব ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। ফেসবুক, টিকটক, ইউটিউবে #StopChildRapeBD, #JusticeForOurChildren ট্রেন্ড করছে। সাধারণ মানুষ লিখছেন, আমরা কি শুধু সরকার বদলাতে পারি, কিন্তু ব্যবস্থা বদলাতে পারি না। কিন্তু রাস্তায় নামার ডাক আসছে না। নারী অধিকার সংগঠনগুলো থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না, কেননা যারা নারী অধিকার সংগঠনের প্রধান তারা এখন কোনো না কোনো দলের নেতা। রাজনৈতিক দলগুলো থেকেও কোনো প্রতিক্রিয়া আসছে না, সবাই নিজের মতো ব্যস্ত। তাহলে কি এটাই নতুন স্বাভাবিক, নাকি আরেকটা অভ্যুত্থানের সময় এসেছে বাংলাদেশে? এই ক্ষোভ এখন আর শুধু গ্রামে গঞ্জে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, সব বড় শহরের ফেসবুক, টিকটক আর ইউটিউবে। 25 ফেব্রুয়ারি 2026 রাতে রামপুরার জান্নাতের মায়ের একটা ভিডিও ভাইরাল হয়। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমার মেয়েকে লিফট শ্যাফটে ফেলে দিয়েছে, কিন্তু কেউ বিচার চায় না। সেই ভিডিও 48 ঘন্টায় 32 লাখ ভিউ, 8 লাখ শেয়ার পায়। #JusticeForJannat ট্রেন্ড নাম্বার 1-এ চলে। একই দিন নরসিংদীর আমেনার বাবা সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতার ভাগ্নে জড়িত, পুলিশ চাপ দিয়ে মামলা তুলে নিতে বলছে। সেই ভিডিও 19 লাখ ভিউ পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দুটো প্রধান দাবি উঠছে। প্রথম,
প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তার ও বিচার। দ্বিতীয়, নারী অধিকার সংগঠনগুলোর নীরবতার জবাব চাই। কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাংলাদেশ মহিলা পরিষদ ২৭ ফেব্রুয়ারি সকালে একটা সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তি দেয়। তাতে লেখা, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি। কোনো রাজনৈতিক নেতার নাম নেই, কোনো রাস্তায় নামার ডাক নেই, কোনো মানববন্ধনের ঘোষণা নেই। অথচ এখন যদি কোনো ধর্মীয় কথা হতো অথবা তাদের দল বিরোধী কোনো কথা হতো, তাহলে তারা এখন মশাল হাতে, ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে পড়তো আর নেচে নেচে স্লোগান দিত। এসব দেখার পর একটা জিনিস তো পরিষ্কার, যেখানে কারো স্বার্থ নেই সেখানে কেউ আসে না। যেখানে কারো স্বার্থ নেই সে বিষয় নিয়ে কেউ কোনো কথা বলে না। আইন ও সালিশ কেন্দ্রও শুধু বলেছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নারীপক্ষের ফেসবুক পেজে ২৮ ফেব্রুয়ারি একটা পোস্ট, শিশু নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাই। কিন্তু কোনো প্রতিবাদ কর্মসূচি নেই। এদিকে সাধারণ মানুষ ছোট ছোট প্রতিবাদ শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী জড়ো হয়। মোমবাতি জ্বালিয়ে তারা চিৎকার করে, শিশু ধর্ষকদের ফাঁসি চাই, রাজনৈতিক আশ্রয় বন্ধ করো। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়, কিন্তু গ্রেপ্তার করেনি। চট্টগ্রামের জিইসি মোড়ে ১৫০ জন যুবক প্রতিবাদ করে। সিলেটের আম্বরখানায় শিশু নিরাপত্তা ফোরাম নামে একটা নতুন গ্রুপ ৭,০০০ সদস্য নিয়ে অনলাইন পিটিশন শুরু করে। সেখানে ৪৮ ঘণ্টায় ১,২০,০০০ স্বাক্ষর হয়। কিন্তু এখনও কোনো জাতীয় পর্যায়ের বড় আন্দোলন হয়নি। কোনো রাজনৈতিক দল এখনও রাস্তায় নামেনি। তাহলে প্রশ্নটা খুব সোজা, যদি এই নতুন সরকারও পুরনোদের মতোই প্রভাবশালীদের আশ্রয় দেয়, যদি নারী অধিকারের দাবিদাররা এখনো চুপ থাকেন, তাহলে সাধারণ জনগণ, বিশেষ করে যুব সমাজ, কতদিন আর চুপ করে থাকবে? আরেকটা অভ্যুত্থান কি অবশ্যম্ভাবী হয়ে উঠছে? এই প্রশ্নটা আরও গভীর। আরেকটা অভ্যুত্থান কি সম্ভব, নাকি এটাই বাংলাদেশের নতুন বাস্তবতা? এটাই সকলকে মেনে নিতে হবে, যেখানে সরকার বদলায় কিন্তু অপরাধের কাঠামো একই থাকে। চলুন দেখি ইতিহাস কি বলে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর ১৯৭৫-এর ১৫ আগস্ট, ১৯৭৫-এর ৩ নভেম্বর ও ৭ নভেম্বর, ১৯৮১-এর ৩০ মে, ১৯৯০-এর ৬ ডিসেম্বর এরশাদের পতন, ২০০৭-এর এক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ২০২৪-এর জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান। প্রতিবারই মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবারই আশা করেছে এবার সব বদলে যাবে, কিন্তু প্রতিবারই দেখা গেছে পুরনো শক্তিগুলো আবার ফিরে এসেছে। শুধু রং বদলেছে, নাম বদলেছে, কিন্তু চরিত্র একই রয়ে গেছে। নির্বাচনের মাত্র ১ মাস হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত ক্ষোভ জমা হচ্ছে। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম চ্যানেলে মানুষ লিখছেন, আমরা শেখ হাসিনাকে সরিয়েছি কিন্তু ব্যবস্থা সরাইনি। এখনও থানায় গেলে একই কথা, উপরের নির্দেশ। শিশুরা মরছে কিন্তু কেউ রাস্তায় নামছে না। এই ক্ষোভটা কি শুধু কথায় থেমে যাবে, নাকি আবার রাস্তায় নামবে? একটা জিনিসটা স্পষ্ট, ২০২৪-এর অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্র যুবকদের অনেকেই এখন নীরব। কেউ কেউ সরকারি চাকরি পেয়েছে, কেউ কেউ বিদেশে চলে গেছে, কেউ কেউ নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছে। ফলে রাস্তায় নামার মতো সংগঠিত শক্তি এখন দুর্বল। কিন্তু ইতিহাস বলে, যখন ক্ষোভ চরমে পৌঁছায়, যখন শিশুর লাশ আর মায়ের কান্না আর সহ্য হয় না, তখন নতুন নেতৃত্ব উঠে আসে, নতুন আন্দোলন শুরু হয়। আর সেই আন্দোলন কখনো পুরনো নেতাদের হাতে থাকে না। আজকের এই নীরবতা হয়তো ঝড়ের আগের নিস্তব্ধতা। তাহলে প্রশ্নটা হলো, আমরা কি বদলাতে চাই? আর যদি বদলাতে চাইও, তাহলে সেটা কিভাবে? বাংলাদেশ কি চিরকাল এমনই থেকে যাবে, নাকি বদলাবে? উত্তরটা আমাদের হাতে। নির্বাচনের ঠিক ১৭ দিন পর দেশের প্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে, প্রতিটি মায়ের চোখে একই আতঙ্ক। শিশুরা আর নিরাপদ নয়। চাঁদাবাজির ভয়ে ব্যবসায়ীরা রাতে ঘুমাতে পারছেন না। আর যারা নারী অধিকারের কথা বলেন, তাদের অনেকেই আজ নীরব। কিন্তু ইতিহাস সাক্ষী, এই দেশ একবার ১৯৭১-এ, আবার ১৯৯০-এ, আবার ২০২৪-এর জুলাই আগস্টে সাধারণ মানুষ যখন একসঙ্গে রাস্তায় নেমেছে, তখন কোনো প্রভাবশালী নেতা, কোনো রাজনৈতিক দল, কোনো পুলিশের উপরের নির্দেশ কিছুই আটকাতে পারেন। এবারও হয়তো সময় এসেছে, কিন্তু এবারের লড়াইটা সরকার বদলানোর নয়, এবারের লড়াই পুরো ব্যবস্থা বদলানোর। থানায় সাধারণ ডায়েরি নেওয়া থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সালিশ বন্ধ করা, পুলিশের স্বাধীনতা নিশ্চিত করা,
বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, আর সবচেয়ে বড় কথা, নারী অধিকার সংগঠনগুলোকে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে দাঁড়াতে হবে। শিশু ধর্ষণের ঘটনায় যদি তারা রাস্তায় না নামে, তাহলে তাদের নারী অধিকারের কথা কেউ আর বিশ্বাস করবে না। আমাদের সন্তানেরা অপেক্ষা করছে। চাঁদপুরের খেরিহরের 4 বছরের মেয়েটি, ঢাকার হাতিরঝিলের 6 বছরের জান্নাত, নরসিংদীর আমেনা, খুলনার রিয়া, রাজশাহীর সুমাইয়া, তাদের কান্না আজও থেমে নেই। এই কান্না যদি আমরা না শুনি, তাহলে আরেকটা অভ্যুত্থান আসবেই, কিন্তু সেই অভ্যুত্থান যেন শান্তিপূর্ণ হয়, গণতান্ত্রিক হয়, আর স্থায়ী পরিবর্তন আনে। বাংলাদেশ বদলাবে, কারণ এই দেশের মানুষ কখনো হার মানেনি। শুধু প্রয়োজন একটা স্পার্ক, একটা সাহসী পদক্ষেপ, আর সবার আগে নীরবতা ভাঙার সিদ্ধান্ত। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানান, আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আর কোনো মা তার সন্তানকে হারিয়ে চুপ করে না থাকেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই নিরাপদে থাকুন, আপনাদের সন্তানদের নিরাপদে রাখুন। কেননা আপনার চারপাশে হায়েনারা ঘুরে বেড়াচ্ছে মানুষ রূপে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।